আয়, তোরা সব এদিকে আয় দেখি। আজ তোমাদের এমন এক লোকের গল্প শোনাবো যার সবচেয়ে বড় অস্ত্র ছিল কি জানিস? তলোয়ার না, ধন সম্পদ না, ছিল তার মগজ, তার বুদ্ধি। লোকটার নাম গোপাল ভাঁড়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার সেই বিখ্যাত ভাঁড়, যে শুধু হাসির ছলেই বড় বড় সমস্যার সমাধান করে ফেলত। চলো তো আমরা একটু সময়ের পেছনে ঘুরে আসি। সোজা চলে যাই সেই অষ্টাদশ শতকের বাংলায়। সে এক যুগ ছিল বুঝলি, রাজা, মন্ত্রী আর রাজসভার জাঁকজমকের যুগ। আর ঠিক সেই নদিয়ার রাজসভাতেই ছিলেন এমন একজন, যিনি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আসল ক্ষমতা তলোয়ারে থাকে না, আসল ক্ষমতা থাকে মাথায়, মানে মগজে। তো শোন তাহলে, এই গল্পটা দিয়ে শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র একবার কি চাইলেন তার রাজসভা যেন সবার সেরা হয়, সেরার পুরস্কার পায়। আর এই নিয়েই লেগে গেল। একদিকে গোপাল আর অন্যদিকে যাকে বলে বেজায় হিংসুটে মন্ত্রী। শুরু হলো এক মজার লড়াই। আর সব কিছুর শুরু হলো জানিস তো ওই মন্ত্রীর একটা অহংকারী ঘোষণা দিয়ে। তিনি কি বললেন, আমার দোকানই হবে সেরা। এই যে বড়দিনের উৎসবে কেক বিক্রির বুদ্ধিটা, এটা তো আমি প্রথম বের করেছি, তাই এর লাভও আমার, সম্মানও আমার। ভাবা যায় যেন কেক বানানোর বুদ্ধিটা তিনিই আবিষ্কার করেছেন। কিন্তু মন্ত্রী মশাই এখানেই থামলেন না। গোপালকে জব্দ করতে হবে তো, তাই তিনি কি করলেন? রাজ্যের সমস্ত ময়দা নিজের কবজায় নিয়ে নিলেন। ভাব একবার, একদিকে মন্ত্রীর ভাণ্ডার ময়দায় ভর্তি, আর অন্যদিকে গোপালের হাত একেবারে ফাঁকা। দেখে তো মনেই হচ্ছিল, আরে এ তো খেলা শুরুর আগেই গোপাল হেরে বসে আছে। এবার তোমরাই একটু ভাবো দেখি, এই রকম একটা পরিস্থিতিতে কি আর করা যায় বলো? যখন উল্টো দিকের লোকটা সব রসদ একাই দখল করে বসে আছে, তখন শুধু বুদ্ধি দিয়ে কি এই লড়াই জেতা সম্ভব? গোপাল এখন কি করবে? তারপর যা ঘটল সেটা তো ভাবাই যায় না। মন্ত্রীমশাই তো বেশ জাঁকজমক করে দোকান খুললেন, একটা কেকের দাম হাঁকলেন 25 মোহর। কিন্তু হঠাৎ থেকে গোপালও একটা দোকান খুলে বসল, আর তার কেকের দাম কত জানিস? মাত্র 10 মোহর। ব্যাস, আর যাই কোথায়, সব খদ্দর তো ছুটল গোপালের দোকানে। এটা দেখে মন্ত্রী তো রাগে একেবারে জ্বলে পুড়ে শেষ। ঠিক করলেন গোপালকে বারবাদ করেই ছাড়বেন। দাম কমিয়ে সোজা 1 মোহরে নামিয়ে আনলেন। ভাবলেন এইবার গোপালের ব্যবসা লাটে উঠবেই। আর ঠিক ওই সময়ে গোপাল তার আসল চালটা চালল। সে সোজা হাজির হল মন্ত্রীর দোকানে। মন্ত্রীর দাম কমানোটাকে নিজের বিরুদ্ধে না নিয়ে সেটাকেই একটা সুযোগ বানিয়ে নিল। সে বলল, মন্ত্রীমশাই, 1 মোহরের এই চমৎকার দামে আপনার সব কেক আমিই কিনে নিচ্ছি, এই নিন 20 মোহর। ব্যাস, মন্ত্রী তো নিজের পাতা ফাঁদেই ফেসে গেলেন। আর তারপর তো যা হলো সেটা ইতিহাস। গোপাল মন্ত্রীর সব কেক 1 মোহর দরে কিনে নিয়ে সেই সব কেক 20 মোহর দামে শহরের সাহেবদের কাছে বেচে দিল। ফল কি হলো? মন্ত্রীর তো বিরাট লোকসান, আর গোপালের লাভ হলো প্রায় 200%। এবার বুঝলি তো গোপালের বুদ্ধিটা কতটা ধারালো ছিল। এই যে গল্পগুলো আমরা শুনি, এগুলো কিন্তু শুধু হাসির জন্য নয়, এর পেছনে একটা সত্যিকারের ইতিহাস আছে, একটা সময় আছে। চলো এবার আমরা সেই অষ্টাদশ শতকের নদিয়ার রাজদরবারের জগতে একটু উকি দিয়ে আসি। এই গল্পগুলোতে দেখবি মূলত 3 ধরনের চরিত্র ঘুরে ফিরে আসে। প্রথমে হলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি শিল্প ও সাহিত্য ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে একটু খামখেয়ালিও ছিলেন। তারপর হলো আমাদের গোপাল, যে আসলে ছিল সাধারণ মানুষের প্রতিনিধি। বুদ্ধি দিয়ে সে বিচার করত। আর সবশেষে ছিল ওই স্বার্থপর মন্ত্রীরা, যারা সবসময় গোপালকে হিংসা করত আর তাকে বিপদে ফেলার ধান্দায় থাকত। রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ সময়ে রাজত্ব করেছিলেন। তখন একদিকে মুঘলদের ক্ষমতা শেষ হয়ে আসছে, আর অন্যদিকে ব্রিটিশরা ঝাঁকিয়ে বসছে। তিনি পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়েছিলেন, আবার রবার্ট ক্লাইভের সাথেও তার ভালো বন্ধুত্ব ছিল। এই রকম এক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই কিন্তু তার রাজসভা ছিল বাংলার সংস্কৃতির একটা বড় কেন্দ্র। আচ্ছা, এত যে গল্প আমরা শুনি, এত কথা বলি, কিন্তু আসল প্রশ্নটা হলো, গোপাল ভাঁড় বলে কি সত্যিই কেউ ছিল, নাকি সে পুরোটাই একটা বানানো চরিত্র? এই নিয়ে কিন্তু আজও তর্ক চলে। কেউ বলেন, হ্যাঁ, গোপাল সত্যিই ছিল। তার এক বংশধরের লেখা বইয়ে পাওয়া যায় সে নাপিত সম্প্রদায়ের মানুষ ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, রাজা কৃষ্ণচন্দ্রের সভার নাম করা কবি যেমন ভারতচন্দ্র বা রামপ্রসাদ, তাদের কারোর লেখাতেই গোপালের নাম পাওয়া যায় না। তাই অনেকেই মনে করেন গোপাল হয়তো কোনো একজন লোক নয়, বরং সে হলো সাধারণ মানুষের বুদ্ধি, সাহস আর প্রতিবাদের একটা মিলিত রূপ, একজন লোকনায়ক। গোপাল সত্যি হোক বা কল্পনা,
তার আসল পরিচয় তো তার বুদ্ধির প্যাচে। চলো এবার একটু কাটাছেড়া করে দেখা যাক গোপালের এই বুদ্ধিদীপ্ত ফাঁদগুলো আসলে কাজ করত কিভাবে। গোপালের জেতার মূল অস্ত্রটাই ছিল এই যৌক্তিক ফাঁদ। সে কখনো গায়ের জোর বা চালাকি করত না, বরং সে উল্টো দিকের লোকটার অহংকার, লোভ আর ভুল ভাবনাগুলোকেই তার বিরুদ্ধে ব্যবহার করত। এমন একটা পরিস্থিতি বানিয়ে দিত যেখানে প্রতিপক্ষ নিজের তৈরি নিয়মেই হেরে যেতে বাধ্য হতো। ওই কেকের গল্পটার কথাই আবার ভাবো, দুজনের ভাবনার মধ্যে তফাতটা কত পরিষ্কার, তাই না? মন্ত্রীর লক্ষ্য ছিল শুধুই নিজের লাভ আর গোপালকে ছোট করা, তাই সে বাজার দখল করতে চেয়েছিল। আর গোপালের লক্ষ্য কী ছিল? মন্ত্রীর বোকামি আর লোভটাকে সবার সামনে নিয়ে আসা। সে মন্ত্রীর নিয়মেই খেলাটা ঘুরিয়ে দিল, আর তাতে সবারই ভালো হলো। গোপালকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে রাজসভার ভার বা বিদূষকের আসল কাজটা কী ছিল সেটা জানা দরকার। তারা কিন্তু শুধু লোক হাসানোর জন্য ছিল না, তাদের একটা মস্ত বড় সামাজিক দায়িত্বও ছিল। আসলে রাজসভার ভার ছিল অনেকটা দার্শনিকের মতো। সে ছিল সাধারণ মানুষের গলার স্বর। যখন আর কেউ রাজার মুখের উপর সত্যি কথাটা বলার সাহস পেত না, তখন এই ভারী হাসির ছলে সেই কঠিন সত্যিটা বলে দিত। দুর্নীতি, লোভ, ক্ষমতার বড়াই এই সব কিছুকে সে সবার সামনে আনত আর দেখিয়ে দিত যে বুদ্ধি বা জ্ঞান কারো একার সম্পত্তি নয়। কত শত বছর পেরিয়ে গেল, কিন্তু গোপাল ভাঁড়ের গল্প আজও আমাদের কাছে একই রকম জনপ্রিয়। কেন বলো দেখি? কেন এই চরিত্রটা আজও আমাদের এত হাসাতে পারে, এত ভাবাতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের আজকের জীবনেও লুকিয়ে আছে। গোপাল এখন আর শুধু গল্পের বইতে নেই। ওই যে সোনি আর্টের মতো চ্যানেলে তার কার্টুন হয়, আবার ইন্টারনেটে তাকে নিয়ে মিমও তৈরি হয়। সে আমাদের ছোটবেলার সঙ্গে মিশে আছে, আমাদের হাসির সঙ্গে জুড়ে আছে। আসলে কি জানিস তো, গোপালের গল্পগুলো একটা চিরকারের সত্যি কথা বলে। গল্পগুলো আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ বা গায়ের জোরের চেয়ে সাধারণ জ্ঞান, পরিষ্কার মাথা আর সততা অনেক বেশি শক্তিশালী। গোপাল হলো সেই আন্ডারডগের প্রতীক, যে শুধুমাত্র মগজের জোরেই সব লড়াই জিতে নেয়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। গোপাল ভাঁড় রাজার দরবারে দাঁড়িয়ে সত্যিটা বলার সাহস দেখাতো। আমাদের আজকের এই জটিল পৃথিবীতে ক্ষমতা আর রাজনীতির এই খেলায় সেই সত্যি বলার কাজটা কারা করছে? আমাদের আজকের দিনের গোপাল ভাঁড় কারা? একটু ভেবে দেখিস তো।